ভাইয়া, আশা করছি এর একটা যুক্তিযুক্ত ব্যাখ্যা তোমার কাছ থেকে পাবো। বাসায় মা বাবা আছে, তুমি আমাদের সাথে চলো। রাত্রির এই ঠান্ডা গলার সাথে উৎপল পরিচিত। চারজন বাইরে এলো। উৎপলের বাইকের দিকে ইমরোজ বিষ দৃষ্টিতে তাকালো। ঈপ্সিতা প্রবল আতঙ্কে জমে গেছে। বড় ভাইকে সে ভীষণ সম্মিয় করে। ইমরোজের বাইকের পেছনে গিয়ে বসলো। রাত্রি বসলো উৎপলেরটায়। আনোয়ারা তখনও ফেরেনি দেখে ওরা স্বস্তি পেল। বসার ঘরে চারজন বসলো। ইমরোজ গজগজ করছিল। রাত্রি গলার শীতলতা ধরে রেখে উৎপলকে বলল, তোমাদের মধ্যে এসব কতদিন থেকে চলছে ভাইয়া? আমাদের বিয়ের সময় থেকে? উৎপল সিদ্ধান্ত নিয়েছে একবার যখন সামনে চলে এসেছে তখন আর নতুন করে কোনো মিথ্যে কথা বলবে না। একটা মিথ্যার পথ ধরে অসংখ্য মিথ্যে সারি বেঁধে আসতে থাকে। অনেক দিন থেকে। তোমাকে আমি সেই দিনও জিজ্ঞাসা করেছিলাম ভাইয়া, তুমি না করেছিলে। আমি সবাদের পরিবারের কথা বলে এঙ্গেজমেন্ট ফিক্সড করলাম। ওদের কি জবাব দেব? কেন ছোট করলে আমাকে? ইপসিতার বিয়ের জন্য যেদিন তুই ইন্টারভিউতে রাখলি সেদিন ও তোকে চিনতে পারে। তোদের ঝগড়া করতে দেখে খুব ভয় পেয়ে যায়। আমরা পরস্পরকে হারানোর ভয়ে তোদের মিলিয়ে দেওয়ার প্ল্যানিং করি। আস্তে আস্তে সমস্ত ঘটনার পেছনের ষড়যন্ত্রের জাল উন্মোচিত হতে থাকলো উৎপলের কথায়। সব শুনে ইমরোজ আর নিজেকে সামনে রাখতে পারল না। জীবনে কোনোদিন যা করেনি তাই করল। উঠে ঈপ্সিতার সামনে গিয়ে ওর গালে চড় মেরে দিল। আবার হাত তুলতে যাচ্ছিল। রাত্রি আর উৎপল এসে থামল। ইমরোজ, ও বড় হয়েছে, গায়ে হাত তোলা কোনো সমাধান নয়। আপনি একটা কথা বলবেন না। আবারও হাত তুলতে যাচ্ছিল। রাত্রি আর উৎপল এসে থামালো। এটা আমার আর আমার বোনের ব্যাপার। রাত্রি ইমরোজের হাত ছেড়ে পিছিয়ে এলো সাথে সাথে। ও শুধু বিশ্বাসই ভাঙেনি, একটা অত্যন্ত গর্হিত কাজ করেছে। ওর জন্য আমাকে বিয়ে করে কতটা সাফার করতে হয়েছে। সবকিছু খেলা, আমার জীবনটা শুধুমাত্র ওর জন্য শেষ হয়ে গেল। রাত্রি কি হলো জানে না। উৎপলের ওপরে ওরও রাগ হচ্ছে, কিন্তু সেটাকে ছাপিয়ে একটা অবর্ণনীয় কষ্ট ওকে তাড়িত করলো। হ্যাঁ, বিয়ের পরে প্রথম কিছুদিন সে ইমরোজকে ভীষণ বিরক্ত করেছে। সেও তো করেছে, কিন্তু ওর ধারণা হয়েছিল কক্সবাজার থেকে ফেরার পরে ওদের সম্পর্কের উন্নতি হচ্ছিল। সে হয়তো একটু বেশি ভেবে ফেলেছিল। নইলে ইমরোজ এখনও ভাবে এই বিয়ে করে ওর জীবন শেষ হয়ে গেছে। সে এগোতে পারেনি। ছি ছি ছি, লজ্জায় ওর মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছিল। তাছাড়া আরেকটা কি যেন বলল, ওর আর ওর বোনের মধ্যে সে কেউ নয়, কিছুই নয়। ওর কোনো অধিকার নেই। আপনার যেহেতু মনে হচ্ছে এই বিয়েটা করে আপনার জীবন শেষ হয়ে গেছে, আমি স্বেচ্ছে আপনার জীবন থেকে চলে যাচ্ছি না হয়। রাত্রি, কি বলছিস এসব? উৎপল এই ভয়টায় পাচ্ছিল সেদিন থেকে। অনুশোচনায় সে শেষ হয়ে যাচ্ছে। আমার ডিসিশন চেঞ্জ হয় না, তুমি তো জানো ভাইয়া। ইমরোজও ততক্ষণে সম্বিতে ফিরেছে, কিন্তু একবার কোনো কথা বলে ফেলে ফিরে নেবার উপায় নেই। সে মাথা নিচু করে বসে পড়ল সোফায়। সব রাগ গিয়ে পড়ল বোনের ওপর। ঈপ্সিতা বসে বসে কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। ওদের দুই ভাই বোনের সামনে দিয়ে রাত্রি বেরিয়ে গেল ভাইয়ের সাথে। ইমরোজ বাধা দেবার চেষ্টা করল না। ওর রাগের মাথায় বলা একটা কথার জন্য চলে যাচ্ছে যাক। ও কি মানুষ নয়? ওর দিকটা একবার ভেবে দেখেছে সে বোনকে কতটা ভালোবাসে? বিশ্বাস করে এটা তো রাত্রি জানে। বিশ্বাস ভাঙার কষ্টে বোনকে শাসন করে দুটো কথা শোনালে সেই কথা গায়ে মেখে নিতে হয়। সব বোঝার দায় কি ওর একা? সে আটকাবে কেন? রাগে অভিমানে সে কাঠ হয়ে বসে রইল। প্রকৃতির ঋতুচক্রের মতো মানুষের জীবনেও ঋতু পরিবর্তন ঘটে। পার্থক্য শুধু জীবনের ঋতুচক্রের পরিবর্তন ক্যালেন্ডারের নিয়ম মেনে হয় না। ভীষণ আনপ্রেডিক্টেবল সেটা। হুটহাট এই বর্ষা, আবার নিমেষেই গ্রীষ্মের খরতাপ। কখনো আকস্মিকভাবেই বইতে থাকে বসন্তের মাতাল হাওয়া। দুই পরিবারের চারজন মানুষের জীবনে বসন্ত আসি আসি করেও অসময়ে নেমে এসেছে বর্ষা মৌসুম। রাত্রি গতকাল নিজের বাসায় চলে এসেছে উৎপলের সাথে। নিজের ঘর থেকে বের হয়নি। রাতে একবার বেরিয়ে খেয়ে আবার দরজা বন্ধ করেছে। অনেক দিন কাজে ফোকাস করা হয়নি। এবার সব ঝেড়ে আবার শতভাগ মনোযোগে বিবাহ.com দিতে হবে। ওই ঝগড়াটে গাথাটার কথা সে জীবনেও ভাববে না।
মরে গেলেও ভাববে না। নিজের স্বাধীনতা নিয়ে থাকুক, আজীবন স্বাধীনতা উপভোগ করুক। সে ফিরেও তাকাবে না। রাত্রির থমথমে মুখ দেখে মায়া উৎপলকে ধরেছিল। ছেলের মুখে সমস্ত বৃত্তান্ত শুনে তার ইচ্ছে করেছে ছেলেকে কয়েকটা চড় মারতে। রাত্রে ইমরোজের বিয়ে নিয়ে তিনি কিছু বললেন না। আমি কি সাদে বলি, বাপের মতো স্থূল বুদ্ধি পেয়েছিস? রাত্রি তোকে কতবার জিজ্ঞেস করলো, আমি জিজ্ঞেস করলাম, তুই তখনও কিছু বলিসনি। এখন ডেট ঠিক হয়ে গেছে এঙ্গেজমেন্টের, সব ছেলে খেলা তোর কাছে। তোমরা যে বিয়ে চূড়ান্ত করে ফেলবে এটা কি তখন বুঝতে পেরেছিলাম নাকি? কেন বুঝবি না? তোর বিয়ে নিয়ে কতদিন থেকে কথাবার্তা চলছে, এটা জানতি না তুই? ভেবেছিলাম কিছুদিনের মধ্যে একটা বুদ্ধি ঠিক করে ফেলবো, সব এত তাড়াতাড়ি হয়ে যাবে। মিনমিন করে বলল উৎপল। এবার কি বুদ্ধি বের করতি? শোবার সাথে অন্য ছেলের প্রেম করিয়ে দিতি। তোর কাছ থেকে শুনলাম ইপসিতার বিয়ের জন্য নাকি ইমরোজ রাত্রির কাছে এসেছিল। ওর বিয়ে ঠিক করে ফেললে ওর সাথে সেটিং করিয়ে দিতি। উৎপল হতভম্ব হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। এত ভালো আইডিয়া আগে ওর মাথায় কেন আসেনি? ইরফিতার জন্য ঠিক করা পাত্রের সাথে কোনোভাবে শোভার। এভাবে কয়টা দিতি? সারা জীবন এসব করেই চলে যেত, তোদের আর বিয়ে হতো না। এইরকম করতে করতে একটা একটা ঠিকই লেগে যেত। কিছুটা আশান্বিত হয়েছিল উৎপল। প্রত্যাশার পারও টুপ করে নেমে গেল। মা, তুমি না বুঝলে কে বুঝবে? কি বুঝবো? তোর একটা অপরিণামদর্শী কাজের জন্য রাত্রির রেপুটেশন নষ্ট হবে। শোভারা প্রভাবশালী ফ্যামিলি, ওদের কথা দিয়ে সেটা ভেঙে দিলে অপমানিত হবে। অপমান সহ্য করে চুপচাপ বসে থাকবে? তুই এখন আমার চোখের সামনে থেকে যা, তোকে দেখে মেজাজ খারাপ হচ্ছে। উৎপল করুণ মুখ করে উঠে নিজের ঘরে চলে গেল। যাবার আগে রাত্রির রুমের বন্ধ দরজার সামনে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ালো। ভীষণ অপরাধবোধ কাজ করছে ওর মাথায়। এখন দুইটা গুরুর দায়িত্ব, একটা রাত্রি আর ইমরোজকে আবার একসাথে করা, আরেকটা হলো এই সমস্যার সমাধান করে ইপসিতাকে বিয়ে করা। মা ডেকে না থাকলে তার কাছ থেকে আইডিয়া নেওয়া যেত। আনোয়ারা ব্যাংক থেকে ফিরে দেখলেন বসার ঘরে দুই ভাই বোন এমনভাবে বসে আছে যেন জোর করে কেউ ওদের সহায় সম্পত্তি কেড়ে নিয়ে রাস্তায় উদ্বাস্তু হিসেবে ছেড়ে দিয়েছে। ইপসিতা কাঁদছিল। ইমরোজ চোখ বন্ধ করে মাথা এলিয়ে বসেছিল। তাকে ভেতরে আসতে দেখে মাথা তুলল। তোদের কি হয়েছে? রাত্রি কই? চলে গেছে। কোথায়? বাসায়। আচ্ছা। মায়ের কোনো প্রতিক্রিয়া না দেখে ইমরোজ আবার বলল, একেবারে চলে গেছে। এবার আনোয়ারা টনক নড়ল। মানে? ইপসিতার কান্নার গতি কমে আসছিল। এখন নতুন করে জোয়ার এলো। কি কাহিনী? ফ্যাচ ফ্যাচ করে কান্নাকাটি না করে বল। দুই ভাই বোন সমস্তটা সংক্ষেপে বলল। সবটা শুনে সন্ধিয়ান দৃষ্টিতে তিনি নিজের সন্তানদের দিকে তাকিয়ে থাকলেন। তার বিশ্বাসই হচ্ছে না এই অকাট গর্ধব দুটো তার পেট থেকে হয়েছে। একজন তার চোখের সামনে প্রেম করে তাকে পাওয়ার জন্য নীল নকশা তৈরি করে ভাইয়ের বিয়ে দিয়েছে, আরেকজন সেই রাগে বউয়ের ওপরে দেখিয়েছে। আমি বাইরে থেকে এলাম, এখন খুব ক্লান্ত, পরে এটা নিয়ে কথা বলবো। ওদের প্রথম কাজটা ভালো হয়েছে, নইলে তার ছেলে কোনোদিন বিয়ে করতো না। তবে না বলে অবশ্যই অন্যায় করেছে। আরেকজন অকারণে মেল ইগো জেগে উঠেছে। স্ত্রী চোখের সামনে দিয়ে চলে গেল, যাবেই তো, যাওয়াই উচিত। এদের দুটোরই শিক্ষা হওয়া উচিত। গর্তে পড়েছিস, উঠে দেখা দেখি। তিনি বসে বসে দেখবেন এদের বোকামি কদ্দূর যেতে পারে, কি করে সমাধান করতে। ইমরোজ নিজের ঘরে এসে দেখল রাত্রির জিনিসপত্র যেভাবে রাখা ছিল সেভাবেই আছে। বের হওয়ার আগে বাজি ধরা চক্করে গায়ে ছেড়ে রাখা পোশাকটাও বিছানায় রেখে গেছে। তখন তাড়াহুড়োই ওর চোখে পড়েনি। ড্রেসিং টেবিলে প্রসাধনী সামগ্রী এলোমেলো রাখা। ইমরোজ বিছানায় রাখা কাপড়টা সুন্দর করে জায়গা মতো রেখে দিল। বিছানা ঝাড়ু দিল। এরপর ড্রেসিং টেবিল গোছাতে গিয়ে মনে হলো থাকুক, পরে এসে দেখলে এটা নিয়ে ঝগড়া করবে। আমার জিনিসে হাত দিয়েছেন কেন, এই ধরনের কথা বলবে। পরক্ষণে মনে হলো রাত্রি তো রাগ করে বেরিয়ে গেছে, আর কি আসবে এই ঘরে। এই ভাবনা মনে আসতেই ভেতরে অদ্ভুত এক শূন্যতা তৈরি হলো। আলমারি খুলতেই সেদিনের সেই শালটা বের করলো। ভাঁজ খুলে সেটা গায়ে জড়ালো। পারফিউমটা নাকে এসে মনে হলো রাত্রি যেন ওর কাছেই আছে।
সেদিন রিকশায় যতটা কাছাকাছি এসেছিল ততটা। হঠাৎ রাগ হলো, কত সহজেই বুক ফুলিয়ে চলে গেল। ও এত কাতর কেন হচ্ছে? রাত্রিরও যদি এমন অনুভূতি হতো তাহলে কি এত সহজেই চলে যেতে পারতো? সে তার কথা ভাববে? একদম ভাববে না। রাতে শোবার পরে মনে হলো যে এই ঘরে থাকলে উৎপাত বলে মনে হতো। সে আজ না থেকেও কতটা জুড়ে আছে। তার উপস্থিতির চাইতে অনুপস্থিতি যেন বেশি দৃশ্যমান মনের চোখে। বেশ কিছুদিন পরে নিজের ঘরটা নিজের মতো পেয়েও কেন মনে হচ্ছে এই ঘর ওর ছিল না। মনে হচ্ছে কেউ উচ্চস্বরে অনর্গল কথা বলে যাচ্ছে মুঠোফোনে। সমস্তই কেজো কথা। ওসবের সাথে ওর কোনো লেনাদেনা নেই, তবুও ওর জন্য অর্থহীন কথাগুলো সে সর্বান্তকরণে মিস করছে। সব শেষে ইমরোজ একটা সিদ্ধান্তে উপনীত হলো। এই মেয়েটার জন্ম আমাকে জ্বালিয়ে মারার জন্য হয়েছে। পাশে থেকেও জ্বালাবে, দূরে থেকেও জ্বালাবে। আনোয়ারা আর মায়া বাইরে বসেছেন একসাথে, হাজার হোক তাদের সন্তানেরা। রাগ হলেও মুখ ফিরিয়ে তো রাখা যায় না। তবে ওদের সামনে আলোচনা করতে রাজি নন তারা। একটা গোপন দ্বিপাক্ষিক বৈঠক সম্পূর্ণ হলো তাদের মধ্যে। তাতে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক হলো। অনেক বিষয়ে দ্বিমত শেষে তারা ঐক্যমতে পৌঁছালেন। এরপর যার যার গন্তব্যে ফিরে গেলেন। এক সপ্তাহ চলে গেল এর মধ্যে। ইমরোজ অস্থির হয়ে উঠেছে ভেতরে ভেতরে। সে ভেবেছিল মা অন্তত রাত্রিকে এভাবে যেতে দেবেন না, ঠিকই ফিরিয়ে আনবেন। কিন্তু 7 দিন চলে গেলেও তার কোনো লক্ষণ মায়ের মধ্যে না দেখে ভীষণ হতাশ হলো সে। বিয়ে বিয়ে জব করে ওর বিয়ে করিয়ে এখন কিনা আদরের ছেলের বউকে ভুলে গেলেন। পেটে পেটে কত খাতির ছিল এখানে থাকতে, অথচ 7 দিনে রাত্রির প্রসঙ্গ পর্যন্ত তুলছেন না মা। তাহলে বিয়েটা কেন করিয়েছিলেন ধরে বেঁধে? নিচে নিচে বলা যায় না কি? উফ, মাথা খারাপ হয়ে যাচ্ছে একেবারে। রাতে খাবার সময় ইমরোজ আমতামতা করে বলল, মা, ইপসির বিয়ে নিয়ে আর কথা হয়েছিল? আপাতত পড়াশোনা শেষ করবে, এরপর ভাবা যাবে। ইমরোজ ভেবেছিল ইপসি তার বিয়ের প্রসঙ্গ তুলে রাত্রির প্রসঙ্গ আসবে। ও, সে তো ভালো কথা। আনোয়ারা আর কিছু বলছেন না। ইমরোজ আবার বলল, মা, বলছিলাম কি, আমার ঘরে কিছু অফিসিয়াল ডকুমেন্টস আছে। ইয়ে কি? ইমরোজ হতাশ হয়ে বলল, রাত্রে তো অফিসিয়াল ডকুমেন্টসগুলোর গুরুত্ব মা বুঝতে পারলেন না বলে আরেক দফা হতাশ হলো ইমরোজ। এগুলো তো ইম্পর্ট্যান্ট, ওনার দরকার হতে পারে। যার দরকার সেই ভাবুক, তোরা তো ভাবনা কিসের? না মানে বলছিলাম, তুমি বললে উনি এসে এগুলো নিয়ে যেতে পারেন। আনোয়ারা এবার ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে। কঠিন গলায় বললেন, শোন ইমরোজ, কানের মধ্যে ম্যাও ম্যাও করবি না। তুই বেরাল না, এত চিন্তা হলে নিজে গিয়ে নিজে দিয়ে আসবি। তুই যদি ভেবে থাকিস তোর জন্য আমি ওর সাথে কি কথা বলবো, তাহলে তুই বোকার স্বর্গে বাস করছিস। তোরা অ্যাডভোকেট মানুষ, স্বামী স্ত্রী, তোদের ভেতরের ব্যাপার তোদের সাথেই থাকবে। তোদের রাগ করে তোর বউ চলে গেছে, আমার সাথে থাকে না, আমাকে পোষ না করে নিজের গরজে নিজে কাজ করলো। ইমরোজের মুখ পাণ্ডুর বর্ণ ধারণ করলো। ধুর, ভাল লাগে না। মা হঠাৎ এমন নিষ্ঠুর হয়ে গেছেন কেন? তার ছেলের প্রতি তার এক বিন্দু মায়া নেই কেন? ঠিক আছে, কিছু করতে হবে না তোমাকে। নেহাইতে আমাকে কেউ ভুল বুঝে রাগ করে থাকলে আমার ভাল লাগে না, সেজন্য যাব সরি বলতে, আর কিছু না। আমি কি বলেছি আর কিছু? ভাবতে পারো যে বউ ছাড়া থাকতে পারে না, যাতে ভুলভাল না ভাবো তাই আগে থেকেই বলে দিলাম। আনোয়ারা বহু কষ্টে হাসি চেপে রেখেছেন। ভীষণ আদুরে লাগছে ছেলেকে দেখতে, কিন্তু তিনি হাসলেন না। পাগল ছেলে, মনে মনে শুধু বললেন, উৎপলের ভাগ্যাকাশে দুর্যোগের ঘন ঘটা, নইলে সব ঠিকঠাক করার চক্করে এমন কাণ্ড আবার ঘটায়। যদি শোভার সাথে সত্যি সত্যি এঙ্গেজমেন্ট করিয়ে দেয়। এই ভয়ে পরদিনই উৎপল জাহিদের কাছ থেকে শোভার মোবাইল নাম্বার নিয়ে কল দিয়েছিল। বলেছিল দেখা করতে চায়, জরুরি কথা আছে। সেই মতো একটা রেস্টুরেন্টে আসতে বলেছিল। শোভা কি বুঝেছে কে জানে। উৎপল গিয়ে দেখে 4-5 জন কাজিনকে সাথে নিয়ে সেজে গুজে এসেছে। কেমন লাজুক চোখে ওকে দেখছিল। কাজিনটা টিকা টিপ্পুনি কাটছিল এমনভাবে যেন ওদের বিয়েটা হচ্ছে। উৎপল ইতস্তত করে বলল, আপনার সাথে একা কথা বলার দরকার ছিল আসলে। পাশ থেকে অন্য একটা মেয়ে বলল, বিয়ের পরে সারা জীবন পড়ে আছে একান্তে কথা বলার।
আপনারা ভুল বুঝছেন, বিষয়টা জরুরি, প্লিজ। শোভা ফিসফিসে তাদের কি যেন বলল, উৎপল শুনতে পায়নি। এরপর তারা উঠে গেলেই শোভা বলল, আমার ফ্যামিলি ভীষণ কনজারভেটিভ। আপনি বলুন না, কি বলবেন? উৎপলের খারাপ লাগলো। ওর একটা ভুলের জন্য কতগুলো মানুষের জীবনে জটিলতা সৃষ্টি হলো, কিন্তু বলতে তো হবেই। শোভা ভীষণ লাজুক, চুপচাপ ধরনের একটা মেয়ে। ওর কথা বলা তাকানো দেখেই এটা বোঝা যায় যে ওকে পছন্দ করে মেয়েটা। শুধু ছবি দেখে আর ওর সম্পর্কে জেনেই এতটা। ওদের এক মেয়ে বন্ধু বলেছিল যে মেয়েরা আগে কোনো রিলেশনশিপে থাকেনি, বিয়ের পরে প্রেম করবে বলে সিদ্ধান্ত নেয়। তারা তেমন সম্পর্কের আভাস পেলেও পছন্দ মতো হলে খুব দ্রুত প্রেমে পড়ে যায়। কথাটা সত্যি কিনা উৎপল জানে না। ওর অপরাধবোধ বেড়ে গেল, কিন্তু না বললেও নয়। দেখুন, আসলে ভুলটা আমার, আমি কনফেস করতে এসেছি আজ। ভুল? আসলে আমি একজনকে ভালোবাসি, ওকে ছাড়া কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আমি জানতাম আপনি কোনো সম্পর্কে নেই। মৃদু লাজুক হাসি মিলিয়ে গিয়ে একটা দুঃখী দুঃখী মেঘ শোভাকে গ্রাস করে ফেলেছে ততক্ষণে। রাত্রির কোনো দোষ নেই, ও জানতো না, মানে কিছু জটিলতা ওকে বলা হয়নি। জানি দুঃখ প্রকাশ করার মুখ আমার নেই, তবুও বলতে চাই আমি মন থেকে সরি বলছি। যেটুকু দেখলাম আপনাকে, তাতে এটুকু বুঝতে পেরেছি আপনি খুব ভালো মেয়ে, কিন্তু আমি অপারগ। আপনার সাথে আমার আরও আগে দেখা হলে ভালো হতো। বিষণ্ণ হেসে বলল শোভা। আপনি খুব ভালো কাউকে ডিজার্ভ করেন, যার সবটা জুড়ে আপনি থাকবেন। শুভকামনা রইল আপনার জন্য। আপনার জন্য? উৎপল উঠতে না উঠতেই শোভার গ্যাং চলে এলো। হয়তো শোভার প্রতিক্রিয়া দেখেই তারা কিছুটা আন্দাজ করে নিয়েছে। নানা বাক্যবান ভেসে আসছে। পরিস্থিতি জটিল হবে সামনে, এতটুকু বুঝতে পেরেছে, কিন্তু আর দাঁড়ায়নি। এটুকু বলতে পেরে এখন একটু শান্তি পাচ্ছে ভেতরে ভেতরে। আরও আগে রাত্রিকে বলতে পারলে এই নিরীহ মেয়েটার মন ভাঙত না। এখন সে দাঁড়িয়ে আছে রাত্রির রুমের সামনে। সেদিনের পর থেকে প্রায় 10 দিন পেরিয়ে গেছে। এর মধ্যে রাত্রি একদিনে ওর সাথে কথা বলেনি। মাও প্রয়োজনীয় কথা ছাড়া কথা বলেন না। শুধু বাবাই যা কিছুটা স্বাভাবিক আছেন। নক করার কিছুক্ষণ পরে রাত্রি দরজা খুলে দিল। তোর সাথে কথা ছিল রাত্রি, সময় হবে? জরুরি কথা থাকলে হবে, এছাড়া সময় নেই। উৎপলের হাতে অনেকগুলো চকলেট, রাত্রির খুব প্রিয় এগুলো। অনেক দিন থেকে জমেছিল, নে। ওর হাতের দিকে তাকিয়ে বলল রাত্রি। এখন আমি বড় হয়ে গেছি ভাইয়া, লাগবে না। তুই না বলতি বড় হয়ে গেলেও ছেলেবেলার কিছু প্রিয় অভ্যাস ধরে রাখতে চাস? তুমি তখন আমাকে ভালোবাসতে ভাইয়া, এখন বাসো না। এটা তোর মনে হয়? হুম। উৎপল ভেতরে এলো। বোনকে সে খুব ভালো করে চেনে, ভীষণ জেদি। একবার যে চেপে গেলে সেখান থেকে ফিরিয়ে আনা দুষ্কর, তবু চেষ্টা করবে উৎপল। রাত্রির অন্যতম দুর্বল জায়গা। রাত্রির বিছানায় বসে উৎপল বলল, তোর মনে আছে ছেলেবেলায় আমরা একবার নানু বাড়িতে গিয়ে পাশের বাড়ির আম বাগান থেকে আম চুরি করতে গিয়েছিলাম? তুই মূল হোতা ছিলি। আমি গাছ থেকে পড়ে পা ভেঙে ফেললাম। যতদিন পা ঠিক হয়নি ততদিন তুই কোথাও খেলতে যাসনি, সারাক্ষণ আমার সাথে থেকেছিস। কতবার আমার জন্য ঢাল হয়ে তুই পাড়ায় মারামারি পর্যন্ত করেছিস। তুই শুধু আমার ছোট বোন না, আমার সবচাইতে প্রিয় বন্ধু। এভাবে একটা কনক্লুশনে পৌঁছে গেলি। তুমি আমার কথা ভাবো ভাইয়া, ভাবলা এভাবে চেনা জানা নেই এমন একটা মানুষের সাথে শুধু নিজে পাওয়ার আশায় বিয়ে করিয়ে দিলে। ইমপ্রেস ভালো মানুষ, কিন্তু ধরো সে যদি এমন না হতো, যদি খুব খারাপ মানুষ হতো। আমি নিজে খোঁজ নিয়েছি, তাছাড়া ইস্পিতাকে চিনি, ওর ভাইয়ের কথা অনেক শুনেছি। কাজটা করার পেছনে আমার স্বার্থ ছিল, এটা আমরা জানি, কিন্তু ইমরোজ খারাপ হলে আমি পিছিয়ে আসতাম। বিয়েটা খেলা নয় ভাইয়া, জীবনটা ছেড়ে খেলার জায়গা নয়। ইমরোজ আর আমি পুরোপুরি মিসম্যাচ। এক ছাদের নিচে সারা জীবন থাকার জন্য শুধু ভালো মানুষ হলে তো হয় না ভাইয়া, আরও অনেক কিছু দরকার হয়। আমাদের মধ্যে সেসবের কিচ্ছুই নেই। আমি রাত হলে ও দিন, আমি তেল হলো ও জল। সারা জীবন কেটে যাবে লড়াই করতে করতে। এভাবে হয় না ভাইয়া। তোর এটাই মনে হয়? মনে হবে কেন, এটাই সত্যি। তুমি দেখেছো তো, এভাবে কথা বলতে পারতো না। আমাকে বিয়ে করে ওর জীবন শেষ হয়ে গেছে। তুই ভালো করে ভেবে দেখ রাত, তুই যেমন আমার উপরে রেগে আছিস, ইমরোজও ঠিক তেমনই
ইপসিতার উপরেও রেগে আছে। রাগের মাথায় কি বলেছে? ঠিকই বলেছে, ভুল তো নয়। রেগে গেলে সব কিছু বলা যায়। রাত্রির মনে হয়েছিল হয়তো ভুল বুঝতে পারবে ইমরোজ, কিন্তু বৃথা ভাবনা। নইলে এই 10 দিনে একবারও কল দেয়নি লোকটা। তুমিও যা ভাইয়া, আর এরপর থেকে চকলেট আনবে না। আমার প্রতি যার বিন্দুমাত্র বিশ্বাস নেই, ভরসা নেই, তার দেওয়া কিছু আমি নেব না। এখন মাথা ব্যথা করছে, ঘুমাবো। উৎপলের হৃদয় এফোর ওফোর হয়ে গেল। সে কাতর গলায় বলল, না নিস নাই, থাকলো এখানে, আমি আনবই। একদিন হয়তো বুঝবি আমার কাজ ভুল হলেও তোর আর ইমরোজের বিয়ের সিদ্ধান্ত ঠিক ছিল। ভুল থেকে তো ফুল ফুটে অনেক সময়, না খেলে ফেলে দিস না হয়। উৎপল বেরিয়ে গেল। যেতে যেতে মনে হলো সে সত্যিই ভীষণ বোকা। রাত্রির গত 10 দিন কেটেছে ভীষণ অস্থিরতার মধ্যে। যত কাজ আঁকড়ে ধরতে চেয়েছে, ততই যেন ইমরোজের সেদিনের কথাটা কানে বেজেছে বারবার। যেন ওকে কেউ শাস্তি দেবার জন্য ওর অগ্রিম কথাগুলো জোর করে হাত পা বেঁধে কানের কাছে রেকর্ড করে বারবার বাজাচ্ছে। কি বিশ্রী অনুভূতি! নিজেকে এত ছোট মনে হয়। একজন অসুস্থ মানুষের সেবা করায় তার মধ্যে বিন্দু পরিমাণ কৃতজ্ঞতা বোধকে সে ভালো লাগা ভেবে নিয়েছিল। সেও সম্পর্কটাকে একটা সুযোগ দিতে চেয়েছিল। এই লজ্জা সে কোথায় রাখবে? কক্সবাজারের বন্ধ হোটেল রুমে জ্বর ক্লিন অসহায় ইমরোজের নির্মল সুন্দর মুখটাও ওর চোখে ভাসে চোখ বন্ধ করলে। যে ওকে এতটা অপছন্দ করে, তাকে কেন সে মন থেকে বের করতে পারছে না? সহস্রবার চেষ্টা করেও। ইমরোজ মায়ের সাথে কথা বলেও সাথে সাথে যেতে পারেনি, বলা ভালো সাহস সঞ্চয় করে উঠতে পারেনি। গত 2 দিন ধরে সে বিবাহ.com-এর সামনে যাচ্ছে, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফিরে আসছে। ভেতরে যেতে পারেনি। গতবার সরি বলতে গিয়ে যে অপমানিত হতে হয়েছে তা ভুলে যায়নি। তবে সেইবারের চাইতে এবারের অপরাধ অনেক বড়। দেখা না করতে পারলে অপরাধ বোধের দংশনে সে শেষ হয়ে যাবে। আজ তাই ভেতরে এলো। মনে পড়লো তার স্ত্রীর সাথে দেখা করতে হলে অ্যাপয়েন্টমেন্ট লাগে। কত নম্বর সিরিয়াল পরে কে জানে। তাছাড়া আগে থেকে বলে দিলে যদি দেখা না করে। রিসেপশনের মেয়েটি ওকে দেখেই উচ্ছ্বসিত গলায় বলল, আরে ভাইয়া, আপনি? রাত্রি আছে? জি ভাইয়া। কত পর্যন্ত সিরিয়াল লেখা আছে আপনার এখানে? 26। আপনি একটা কাজ করে দেবেন? আসলে আপনাদের ম্যামকে আমি একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। বেশি সময় নেব না, 10 মিনিটের জন্য আমাকে ভেতরে ঢোকাতে পারবেন? কিন্তু ম্যাম যদি রেগে যান? সেই দায়িত্ব আমার, হেল্প করুন প্লিজ। মেয়েটা রাজি হয়ে গেল। রাত্রি কেবিনের বাইরে বসে থাকে। ছেলেটাকে ডেকে কথা বলে ওকে বলল, ভেতরে যে ক্লায়েন্ট আছে তিনি বেরোলেই আপনাকে ঢুকিয়ে দেব। থ্যাংক ইউ। মনে মনে অসংখ্য কথা সাজিয়ে এনেছে ইমরোজ। 10 মিনিট তার জন্য যথেষ্ট নয়, তবুও কথাগুলো বলতেই হবে। ভেতরে ঢোকার আগে হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ এমন প্রকট হচ্ছিল, মনে হয় এই গাদাগাদি ঘরে উপস্থিত সকল মানুষ সেই শব্দ শুনতে পাচ্ছে। কতদিন পরে সে রাত্রিকে দেখল। মেয়েটা ওর দিকে তাকায়নি, একটা ফাইল দেখছিল। চোখ না তুলেই বলল, মিনারুল আলম? না। চেনা স্বরে ঝট করে চোখ তুলল রাত্রি। বিস্ময়ের একটা প্রবল ধাক্কা যে খেয়েছে তাতে কোনো সন্দেহ নেই। তবে যে কোনো পরিস্থিতিতে নিজের অনুভূতি সামলে নেবার ক্ষমতা এই মেয়ের প্রবল। মুহূর্তেই চোখে মুখে স্বভাবসুলভ কাঠিন্য ফুটিয়ে গলাতেও সেই কাঠিন্যের একাংশ স্থানান্তর করে জিজ্ঞেস করল, আপনি কি চাই? আপাতত কিছুটা সময় বসতে পারি? আমি ব্যস্ত। জানি, আমার কথাগুলো জরুরি। আপনি তো ক্লায়েন্ট হয়ে আসেননি, অতিথি হয়ে এসেছেন। অতিথিকে অসম্মান তো করতে পারি না। বসুন। ইমরোজ আয়েশ করে বসল। 10 দিন সময় নিয়ে সাজানো কথার পাহাড় যেন সহসায় আকস্মিক ভূমিকম্পে ধসে পড়েছে। সেই ধ্বংসাবশেষ থেকে ছিন্ন বিচ্ছিন্ন কথার টুকরো মনে আসছে, কিন্তু টুকরোগুলো জুড়ে নিতে পারছে না। কি বলতে চান দ্রুত বলুন। আপনি আসার দিন আমি একটা বাজি হেরেছিলাম। আপনার একটা উইশ পূরণের শর্ত ছিল। ঋণ রাখতে ভালো লাগে না, ঋণের বোঝা মাথায় রেখে ঘুম আসে না। ভাবলাম শোধবোধ করে আসি। বলবেন আমাকে কি করতে হবে? রাত্রির দৃষ্টি তীক্ষ্ণ হলো। কাঠিন্যের মাত্রা বেড়েছে। এই মেয়ের এমন কেন? এভাবে তাকালে ভেতর পর্যন্ত কেঁপে ওঠে ইমরোজের। সে কি বোঝে না? অবশ্য যা বলতে এসেছিল তা বলতে না পারায় নিজের ওপরেই ক্রুদ্ধ হলো সে।
আপনার ঘুম নিয়ে আমার মাথা ব্যথা নেই। কিন্তু ঘুম না হলে আমার মাথা ব্যথা করে। আমার মাইগ্রেন আছে, চশমা পরি তো। ফাজলামো করেন? আমার রোগ আপনার কাছে ফার্স্ট টাইম মনে হলো? রোগের জন্য ডাক্তার আছে, তার চেম্বারে যান। ঘটকের চেম্বারে কি কাজ? বিয়ে করবেন আরেকটা? ইমরোজ বলতে চাইল, আপনি আমার পার্সোনাল ডাক্তার। আমার জ্বরের সময় আপনি আমার মাথায় হাত বুলিয়ে দিলে আমার ঘুম চলে আসতো। কিন্তু বলতে পারল না কথাটা, শুধু বলল, নাউজুবিল্লাহ, আপনি থাকতে ওসব ইচ্ছে নেই আমার। কিন্তু রোগের কারণটা তো আপনি, কারণ দূর করে দিলেই ঘুম হবে। রাত্রি বিরক্ত ভঙ্গিতে কাগজে চোখ বোলাতে শুরু করলো। ইমরোজ অধৈর্য হচ্ছে। আমি সত্যিই ঋণ রাখতে চাই না, একটু উইশ বলুন। যন্ত্রণা তো। আপনি কি আলাদিনের চেরাকের দৈত্য চিনি? আমি প্রদীপে ঘষা দেইনি। কানের কাছে উইশ পূরণ করার রূপকথা ঘ্যান ঘ্যান করবেন না তো। আমার একটা জেনে থাকলে ভালো হতো। কেন? 3টি ইচ্ছে পূরণ করতো। কথাটা বলে মনে মনে ইমরোজ বলল, তার একটা ইচ্ছে হতো আপনাকে মানিয়ে নিয়ে আসা, তাতে কাজ সহজ হতো। আমাদের এখন ফেয়ারি টেলস শোনার বয়স নেই। আপনার কাছে ডকুমেন্টস আমার কাছে ছিল, নিন। রাত্রি সেগুলো নিয়ে বলল, দিয়ে যাওয়ার জন্য থ্যাঙ্কস। আসুন এবার। আপনার সবকিছু আমার ঘরে রয়ে গেছে। সেগুলো রেখে এসে আপনার শান্তি বিঘ্নিত করার জন্য দুঃখিত। নিয়ে আসবো ওগুলো। না না, আনতে হবে না, এগুলো থাকুক। ইমরোজ বলতে চেয়েছিল, ওই জিনিসগুলো আপনার কথা মনে করে। মনে হয় আপনি একটু পরেই চলে আসবেন। কি যে হয়েছে ওর, যা বলতে চায় কিছুই বলতে পারে না। এমন কেন হচ্ছে? এত নার্ভাস সে আগে কখনো অনুভব করেনি। ফোকাস ইমরোজ, ফোকাস। আমার জিনিস আপনার এখানে কেন থাকবে? বারে, ওটা তো আপনারও ঘর। এই প্রথম একটা কাজের কথা বলল। না, আমার একটাই ঘর। আমি আপনার জীবন নষ্টের কারণ। আমার কাছ থেকে যেমন আপনাকে মুক্তি দিচ্ছি, আমার জিনিসপত্র থেকেও মুক্তি দিয়ে দিব। কিন্তু আমি তো চাইছি না। কি? মুক্তি। ফিরে এসো প্লিজ রাত্রে। সেদিন তোমাকে ওভাবে বলতে চাইনি, বিশ্বাস করো। আমি চা দিতে বলি? আমার সত্যি অনেক কাজ আছে। ইমরোজ কষ্ট পেল। সে প্রথমবার রাত্রিকে তুমি বলেছে, অথচ এটা নিয়ে কোনো হেলদোল নেই মেয়ের। কাজ আর কাজ, কাজকে বিয়ে করলেই হতো। ফিরে চলো রাত্রে প্লিজ। ফিরে যাওয়া এত সহজ মনে হয়? আপনাকে যদি আমি ওই কথাগুলোই বলতাম, তাও যখন আমাদের মধ্যে। এটুকু বলেই থেমে গেল রাত্রি। ইমরোজ হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইল। সত্যি যখন ঠোকাঠুকি চলছিল তখন তো কতই অবসেন্সিভ কথা বলেছে পরস্পরকে। কই, তখন তো রাত্রি রাগ করেনি। তবে কি রাত্রি ওর জন্য ফিল করতে শুরু করেছিল? আর সে কিনা নিজের হাতে সবটা ভন্ডুল করে দিল। এই মেয়েকে মানাতে ওকে আরও অনেক কাঠখড় পোড়াতে হবে। আগে নানান অজুহাতে উৎপলের সাথে দেখা করতে বাইরে যেতে পারত ইপ্সিতা। সব জানাজানি হয়ে যাওয়ার পরে সেটা সম্ভব হচ্ছে না। মরার উপর খাড়ার ঘা হিসেবে ইমরোজ ওর মোবাইলটা নিয়ে নিজের কাছে রেখেছে। ফলে গত 10-12 দিনে উৎপলের সাথে একবারই শুধু আনোয়ারার মোবাইল দিয়ে যোগাযোগ করতে পেরেছিল। এরপর সেটাও সম্ভব হয়নি। ভেতরে ভেতরে কথা বলার জন্য অস্থির হয়ে উঠেছে সে। ইপ্সিতার একটা পুরনো নষ্ট মোবাইল আছে, কিন্তু তাতে সিম কার্ড নেই। সে তককে তককে থাকে যদি কোনো সুযোগ পাওয়া যায়। আজ বসার ঘরে বসে ইমরোজ খবর দেখছিল। ইপ্সিতা উঠে লুকিয়ে ইমরোজের ঘরে গিয়ে দেখল টেবিলে তার মোবাইল। দ্রুত হাঁটে সেটা নিয়ে সে উৎপলের নম্বরে ডায়াল করলো। প্রথমবার কেউ রিসিভ করলো না বলে আরেকবার কল করলো, এবার কেটে দিল। উৎপল ইমরোজের কল কাটলো কেন? ভয়ে। কিন্তু ওর কাছে ফোন নেই সেটা তো জানে সে। অবশ্যই রিসিভ করা উচিত ছিল। ইপ্সিতা ছাড়া এখন এই বাড়ি থেকে আর কে কল করবে? রাগ হলো ওর। বেরোচ্ছিল এর মধ্যে দরজায় ইমরোজের সাথে দেখা হয়ে গেল। তো কি করছিলে এখানে? কি করব? তোমার ঘরে আসতে পারি না আমি? পারিস, কিন্তু যখন দেখলে আমি রুমে নেই তখন চোরের মতো আসাটা অবশ্যই সন্দেহজনক। চোরের মতো কেন আসবো? ইমরোজ ওর মোবাইলটা নিয়ে হিস্ট্রি চেক করলো। ইপ্সিতা উৎপলের নম্বর ডায়াল লিস্ট থেকে ভাগ্যিস ডিলিট করে দিয়েছিল। এবার কিছুটা সাহস নিয়ে বলল, সব সময় আমাকে সন্দেহ করা বন্ধ করো। অনেক বিশ্বাসের কাজ করেছিস যে। ইপ্সিতা মন খারাপ করে বেরিয়ে গেল। ওর কান্না পাচ্ছিল। সবাই ওকে কত বিশ্বাস করত, আর এখন রাত্রির সাথে উৎপলের সম্পর্কে উন্নতি হয়নি খুব একটা, তবে চা বানিয়েছিল তাই দিতে এসেছিল রুমে। উৎপল রুমে নেই, সম্ভবত ছাদে গেছে।
বেরোচ্ছিল এর মধ্যে বিছানায় থেকে মুঠোফোন বেজে উঠল। রাত্রি ভাবলো ছাদে গিয়ে ভাইকে চায়ের সাথে মোবাইলটাও দিয়ে দেবে। হাতে নিতে দেখলো ইমরোজের কল। সে ধরল না। ভাবতে চেষ্টা করলো উৎপলকে ইমরোজ কেন কল দিচ্ছে। ভাবতে ভাবতে আরেকবার কল এলো। গতকাল ইমরোজ ওর অফিসে এসেছিল। নিজের ভাই যে ও ষড়যন্ত্র বিশেষজ্ঞ, দুটো মিলে নিশ্চিত কোনো ঘোট পাকাচ্ছে। পরের দুইবারই কেটে দিয়ে বেরিয়ে গেল নিজের ঘরে। কোনো ষড়যন্ত্রকারীকে সে নিজের হাতে বানানো চা খাওয়াবে না। ওই বাড়িতে থাকা নিজের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আনতে হবে ভাবল রাত্রি। কি মনে করে নিজেকে লোকটা যখন যা খুশি তাই বলে অপমান করা যায়। সে এত সস্তা না। যতই মিষ্টি মিষ্টি ইনোসেন্ট মার্কা কথা বলুক, সে গলবে না। বলা তো যায় না। আগে যেভাবে মায়ের কথায় বিয়ে করেছে, এবার হয়তো মায়ের কথা রাখার জন্যই ওকে নিতে এসেছিল। যার কাছে ওর গুরুত্ব নেই তার কাছে সে কেন যাবে? তবু কোথাও যেন একটা ক্ষীণ মন কেমন করা ব্যথা হচ্ছে, যার ওপরে অসম্ভব রাগ। তার জন্যই মনে এমন বিরহ কিসের লক্ষণ? মাঝের ওই অল্প কিছুদিন বাদ দিলে তো সে আগের মতোই আছে। শুধু কয়েকদিনের একটা সম্পর্কের জন্য হৃদয় এমন ওঠাপড়া কেন হয়? উৎপল রুমে এসে ফোন হাতে নিয়ে ইফসিতার ফোন খুলেছে কিনা দেখার জন্য কল দিতে যাচ্ছিল। দেখলো ইমরোজ কল করেছিল, কিন্তু কল নোটিফিকেশন নেই কেন। বুঝে নিল যা বোঝার। কিন্তু ইমরোজ ওকে কেন কল দিল? রাত্রির সাথে মিটমাট করতে চাইছে? সে আর কোনো কিছু না ভেবেই কল দিল। ইমরোজ ফোন ধরতে উৎপল বলল, ইমরোজ, কল দিয়েছিলে কেন? কোনো দরকার? আমি কল দিইনি তো। উৎপলের মনে হলো আরেকটা ব্লান্ডার করে ফেলেছে। ঈর্ষিতা হয়তো ওর সাথে কথা বলতে চাইছিল লুকিয়ে। কি হবে এবার? ও, আসলে তোমাকে কল দিয়েছিলাম আমি। কিভাবে কথা শুরু করব বুঝতে পারছিলাম না, সেজন্য। উৎপলকে থামিয়ে দিয়ে ইমরোজ বলল, অনেক বোকা বানিয়েছো তোমরা দুজন আমাদের। এখন শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করো না। কড়া গলায় বলল ইমরোজ। উৎপল রেগে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সুযোগ পেল না। তার আগেই ওপাশ থেকে কল কেটে গিয়েছে। ঈর্ষিতার জন্য চিন্তা হলো। বেচারি এমনিতেই ফ্যামিলি প্রেশারে আছে। সে কোথায় কোনো উপায় ভেবে পরিস্থিতি স্বাভাবিক করবে, তা না করে মেয়েটার জন্য পরিস্থিতি আরও জটিল করে তুলল। ইমরোজের ওপরে রাগও হলো। এই যুগে একজন প্রাপ্তবয়স্ক মেয়ের উপরে এত নজরদারি কেন করতে হবে? এর মধ্যেই কলিং বেলের শব্দ উৎপল এসে দরজা খুলতেই থমকে গেল। বাইরে আনোয়ারা দাঁড়িয়ে আছেন হাসি মুখে। উৎপলের ভীষণ নার্ভাস লাগছিল। আগে খুব স্বাভাবিকভাবেই তার সাথে কথা বলেছে, কিন্তু এখন ইপসিতার মা তার সামনে দাঁড়িয়ে আছে ভেবেই ভয় পাচ্ছে। কেমন আছো? ভালো আন্টি, আপনি কেমন আছেন? ভালো থাকতে দিচ্ছ কই তোমরা, যা করেছো সবাই মিলে। আন্টি, আমি আসলে আসলে ওকে এভাবে কসরত করতে দেখে আনোয়ারা বললেন, থাক বাবা, রাত্রি আছে বাসায়। তোমার বাবা মা? আন্টি আপনি বসুন, আমি রাত্রিকে ডেকে দিচ্ছি। মা বাবা একটু বাইরে গেছেন। আনোয়ারা বসলেন। উৎপল গিয়ে রাত্রিকে ডেকে দিল। রাত্রি এসে বলল, মা, আপনি কেমন আছেন? হ্যাঁ, তো চমকে যাচ্ছিস কেন? তোকে খুব দেখতে ইচ্ছে করলো তাই এলাম। আগেই বলে নি, কারোর হয়ে কিন্তু আমি আসিনি, তাই রিল্যাক্স। তার বলার ভঙ্গিতে রাত্রি হেসে ফেলল। আমিও আপনাকে ভীষণ মিস করেছিলাম। আজ এসেছেন, আমি খুব খুব খুশি হয়েছি। আমি ভেবেছিলাম, কিন্তু এটুকু বলেই থেমে গেল রাত্রি। ওর মুখ ম্লান হলো। আনোয়ারা ওর গালে সস্নেহে হাত রেখে বললেন, শোন, গাতে যে কি করলো না করলো সেটাও জানাবে আমাকে। আমি এর মধ্যে নেই। তোর সাথে আমার সম্পর্ক কিন্তু আলাদা, তাই না? রাত্রি আবার হেসে ফেলল। ছেলেকে আমার সামনে গাথা বলছো, শুনলে কি হবে বুঝতে পারছো? আনোয়ারা এত আন্তরিক রাত্রি তুমিতে নেমে এলো। কি আর করবে, আজাহারি করবে একটু, কিন্তু ওরও তো বোঝা উচিত স্ত্রী অমূল্য, টোকেন ফর গ্রান্টেড নয়, তাই না? রাত্রি শাশুড়িকে জড়িয়ে ধরল। শুধু যদি ইমরোজের ঘটে রাগ কম আর একটু বুদ্ধি বেশি থাকতো, তবে নিজেকে সে সেরা ভাগ্যবতী মেয়ে বলে ভাবত। এমন ভালো শাশুড়ি ভাগ্য কয়জনের হয়? ইমরোজের মেজাজ প্রচণ্ড খারাপ হচ্ছে। ইপসিত এতটা পেকে গেছে এটা ভেবেই রাগ হচ্ছে। এত কিছুর পরেও সাহস আর স্পর্ধা দেখিয়েছে উৎপলের সাথে আবার যোগাযোগ করার। এখন আরও সিরিয়াস হতে হবে ওকে। সে রেগে মেগে ইপসিতার রুমে গেল। ইমরোজ তেড়ে ফুড়ে ইপসিতার রুমে এলো। আজ হয় এসপার নয় ওসপার করে ফেলতে। ভেতরে এসে বোনকে কাঁদতে দেখে ওর মাথায় জ্বলতে থাকা আগ্নেয়গিরি দপ করে নিভে গেল।
যাই কিছু হয়ে যাক, বোনকে সে অসম্ভব ভালোবাসে। সব সময় প্রকাশ করতে পারে না, কিন্তু মিথ্যে তো নয়। এত আদরের ছোট্ট বোনকে এভাবে ফুপিয়ে আকুল হয়ে কাঁদতে দেখে এগিয়ে গিয়ে বিছানায় বসলো। এই কয়দিন সে ইপ্সিতার সাথে পারতপক্ষে কথাই বলেনি। যেটুকু বলেছে সবসময় রূঢ় আচরণে করেছে। ইপ্সিতা কিছু বলতে চাইলেও সুযোগ দেয়নি। ইমরোজ গলা যত সম্ভব নমনীয় রেখে সস্নেহে ডাকল। ইপসি, ইপ্সিতা মুখ তুলে ইমরোজের দিকে তাকিয়ে খানিকটা সিটিয়ে গেল। কাঁদছিস কেন এভাবে? ইপ্সিতার কান্নার বেগ বেড়ে গেল। ওকে ভয় পাচ্ছে। ইমরোজের খারাপ লাগলো। উৎপল আর রাত্রির সম্পর্কটা কত সহজ। সে বোধহয় একটু বেশি শাসন করে ফেলেছে বোনকে। ওকে এখন এতটাই দূরের মানুষ ভাবছে যে মন খুলে কথাও বলতে পারছে না। ইমরোজ ইপ্সিতার মাথায় হাত রেখে বলল, ইপসি, কথা বল। আমার খুব খারাপ লাগছে ভাইয়া, আমার জন্য তোমার জীবনটা এভাবে এলোমেলো হয়ে গেল। ইমরোজ ভাবছিল, আসলে কি ওর জীবন এলোমেলো হয়ে গেছে? যদি এলোমেলোই হতো তাহলে রাত্রিকে এতটা মিস করছে কেন? মনে হচ্ছে ঝগড়া করার জন্য হলো মেয়েটা ওর পাশে থাকুক। পৃথিবীর বুকে রাত নামলেই অদ্ভুত এক শূন্যতা নেমে আসে ওর পুরো ঘর জুড়ে, মন জুড়ে। এটা ঠিক, রাত্রির সাথে ওর খটমট ছিল, কিন্তু তারপর তো সব বদলাচ্ছিল ধীরে ধীরে। সেদিন রিকশায় রাত্রির প্রশ্রয়ের কথা মনে পড়ল। রাত্রি ভীষণ বুদ্ধিমতী। সে যখন দেখেছে ওর জ্বর নেই, তখন কি সে ওর সুপ্ত ইচ্ছেটা ধরতে পারেনি? তবুও এক শাল গায়ে জড়িয়ে কাঁধে হাত রাখতে দিয়েছিল। রাত্রিও চাচ্ছিল সম্পর্কটাকে একটা সুযোগ দিতে। ভাইয়া, আমি ভয় পেয়েছিলাম। আমি জানতাম তুমি মেনে নেবে না। তার মধ্যে তোমাদের ঝগড়া দেখে আমি ঘাবড়ে গিয়েছিলাম। উৎপলকে আমি ইনসিস্ট করেছিলাম। তখন ভেবেছিলাম তোমাদের মধ্যে সব ঠিকঠাক হয়ে গেলে আমাদেরও সব ঠিকঠাক হয়ে যাবে। তখন এতটা ভাবিনি। জানি ক্ষমা চাইবার মুখ আমার নেই, তবুও পারলে ক্ষমা করো। এই পর্যন্ত বলে আবারও ফুপিয়ে উঠল ইপ্সিতা। কয়েকদিন থেকেই কথাগুলো তোমাকে বলতে চাইছিলাম, কিন্তু সুযোগই পাচ্ছিলাম না। ইমরোজ ইপ্সিতার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোরা যেটা করেছিস সেটা ভুল না, অন্যায়। আমাদের মধ্যে কেমন সম্পর্ক ছিল সেটা তো দেখেছিস। যদি এর চেয়ে বাড়াবাড়ি পর্যায়ে যেত। মা, ভাবিকে আগে থেকেই চেনে। তোমাকে আমরা চিনি। আমি জানতাম তোমরা কেউই হার্মফুল নও পরস্পরের জন্য। সব দিক ভেবেই এগিয়েছিলাম, কিন্তু এখনকার মতো একটা পরিস্থিতি আসতে পারে এটা ভাবিনি। অন্যের জীবনকে প্রভাবিত করার দায়িত্ব, অধিকার আমরা কেউই রাখি না। এটা বুঝতে একটু দেরি হয়ে গেছে। ইমরোজের ভেতরের রাগ থিতিয়ে এলো। যা হয়ে গেছে তাতে বদলে যাবে না, কাঁদিস না। সামনে এমন সব না ভেবে কিছু করিস না, তাহলেই হবে। এরপর উঠে বেরিয়ে আসছিল। এর মধ্যেই একটা কথা মনে পড়ায় বলল, তুই তখন উৎপলকে কল দিয়েছিলি আমার ফোন থেকে, এটার করিস না। বলেই বেরিয়ে গেল। নিজের ঘরে এসে বসলো। বিছানা কুঁচকে আছে। দেখেও আগের মতো লাফিয়ে টানটান করতে উদ্যত হলো না। অদ্ভুত এক আলস্য নেমেছে মন জুড়ে। কিছুই ভালো লাগছে না। ভাবনারা ঘুরে ফিরে একজনেই গিয়ে থেমে যাচ্ছে বারবার। ঘরের পাশাপাশি ওর মনটাও যেন ওর নেই। সেখানে সর্বদা অন্যের আনাগোনা। যে অভিমানে চলে গেছে ওকে একা ফেলে। ইমু, কি করছিস? ঘর অন্ধকার কেন? চেয়ারে বসে হেলান দিয়ে চোখের ওপরে দুই হাতের পাতা রেখে অবাধ্য ভাবনার রাশ টানতে চাইছিল। মায়ের কথায় সচকিত হলো। মা, তুমি কখন ফিরলে? কিছুক্ষণ আগে ইপসির সাথে কথা বলে তোর ঘরে এলাম। ও, বসো মা। আনোয়ারা বিছানায় বসে বললেন, এদিকে এসে বস ইমু, তোর সাথে কিছু কথা বলি। ইমরোজ মায়ের পাশে এসে বসলো। মা খুব কম সময়ই এতটা সিরিয়াস থাকেন। নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু বলবেন। আনোয়ারা ছেলের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে মৃদু গলায় বললেন, ইমু, ইপসি কিন্তু যথেষ্ট বড় হয়েছে। শাসন করলেও কখনো কখনো ব্রাশ ছাড়তে হয়, নইলে ছিঁড়ে একেবারে হাত থেকে বেরিয়ে যায়। ও যেটা করেছে সেটা অন্যায়। ওর উচিত ছিল নিজের কথাটা আমাদের জানানো। কোনো কারণে সাহস পাইনি। ওকে যা বলার আমি সেদিনই বলেছি। একটা কথা ভেবে দেখেছিস, ওরা কিন্তু সাহস না পেয়ে নিজেরা অনেক কিছু করতে পারতো। পালিয়ে গেলে বা না জানিয়ে বিয়ে করে ফেললে তখন কি হতো? কেন কাজটা করেনি জানিস? কোথাও আমাদের সম্মতির জন্য অপেক্ষা করছিল। পথটা ভুল অবশ্যই।
এটুকু বলে হাতে সস্নেহে চাপ দিয়ে বললেন, এই যে তুই ওর উপরে নজরদারি করছিস, ফোন কেড়ে নিয়েছিস, এটা কি ঠিক করছিস? এই বয়সে মেয়েকে এভাবে নিয়ন্ত্রণ করতে পারবি? ভুল কোনো স্টেপ নয়, কেমন হবে সেটা জানা। ইমরোজ মায়ের কোলে মাথা রাখলো। আমি আর ফোন দিয়ে আসবো।